নমস্কার। আজকের প্রতিবেদন হাউ টু সাকসেস ইন ইন্স্যুরেন্স বিজনেস। প্রথমে যেটা আমাদের দরকার পড়ে মাইন্ডসেট এবং গোল সেটিং। মাইন্ডসেট কিভাবে করতে হবে? আমার লক্ষ্যটা স্থির করতে হবে, প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে। প্রতিদিন মানে আমার যা ইনকামের টার্গেট নিতে হবে। ধরুন আমি যদি 1,000 টাকার প্রতিদিনের ইনকামের টার্গেট নিই, মানে ইনকাম করতে চাই, তাহলে আমাকে প্রতিদিনে 10,000 টাকার টার্গেট নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা যতটা সাকসেসের দিকে এগোতে চাই, কিন্তু সাকসেস রেশিও অতটা হয় না, কারণ এটাই হলো প্র্যাকটিক্যাল। আর একবার এই রেশিওটা স্টার্ট হওয়ার পরে আস্তে আস্তে সাকসেস রেট এত জায়গায় এতটাই বেড়ে যায়, 1000 টাইমস ইনক্রিজ হতে পারে। কিন্তু এটার জন্য একটা প্রচুর সময় লাগে। কারণ আমি যখন ইন্স্যুরেন্সে প্রথম ঢুকেছিলাম 2003 সালে, তখন ইন্স্যুরেন্সটা কী এবং কেন এটাই বুঝতাম না। আর প্রথম দিকে 2003 থেকে 2009 পর্যন্ত যা পলিসি করেছি তার 90% বন্ধ হয়ে গেছে। 10% যা ছিল তা এখন ম্যাচুরিটিতে প্রত্যেকটা পার্টি ক্লেম পেয়ে গেছে। কিন্তু 2009-এর পরে আমি ট্রেনিং মিটিং নেওয়ার আইওই মুম্বাই থেকে ট্রেনিং নেওয়ার পরের থেকে আমার ভিশন এবং মিশন দুটোই বড় হয়ে গেছে, কিন্তু সাকসেস রেটটা সেইভাবে আসেনি। এই গত ফেব্রুয়ারি মাস থেকে যে টার্গেটটা নেওয়া হয়েছে, আমি প্রতিদিনই দুটো করে ভিডিও করি। একটা হলো বৃহস্পতিবার, একটা হলো রোববার। ভিডিওটা করা হয়। ভিডিও করার জন্য আমার যেটা অ্যাডভান্টেজ হয়, আমি কি ভুল করছি, কি ঠিক করছি, এটা আমি নিজেকে শুধরাতে পারছি। এটা কে আমার ভিডিও লাইক করলো, কে আমার করলো না, এটা আমার ফ্যাক্টর না। আর ইন্স্যুরেন্সের প্র্যাকটিসটাও আমার প্রতিদিন 10 থেকে 20 জন লোকের বলতে হবে। সে আমার পরিচিত হোক, অপরিচিত হোক, সে আমার কাছে পলিসি করতে পারে, নাও করতে পারে, কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না, আমার বলাটা কাজ। এইবার বলাটা শুধু এই নয় যে আমি বললাম আপনি ইন্স্যুরেন্স না, আপনার প্রয়োজনটা। কারণ আপনার ফ্যামিলি রিকোয়ারমেন্ট এই মুহূর্তে আগামী 10 বছরের জন্য আমাদের যে কর্পাসটা প্রয়োজন, কারো যদি 50 লাখ থেকে 1 কোটি টাকা থাকে, তাহলে তার ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় না। যদি না থাকে, এই কর্পাসটা অ্যাট এনি কস্ট তাকে ক্রিয়েট করতে হবে। যার জন্য আমি বারবার একটা কথা বলি যে আপনারা যাদের প্রয়োজন আছে, এই পরিমাণ ফান্ড নেই, তারা আমার সঙ্গে বসে একটা রাস্তা বের করি যে দুজনে মিলে আপনি কতটা দিতে পারবেন এবং আমি কতটা আপনার এন্টায়ার ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউট করে আমি আপনার ফান্ডটা ক্রিয়েট করতে সাহায্য করব বাই দ্য হেল্প অফ ইন্স্যুরেন্স, নট মাইসেলফ। আমার কোনো প্রোডাক্ট নেই, আমার কিছু নেই, আমার শুধু আছে সার্ভিস এবং আইডিয়া। আমি শুধু খালি এটা একটা আকার দিতে পারি, কারণ এই আকারটা আমার ইন্স্যুরেন্স কোম্পানির আছে, আমার নেই। কারণ লাস্ট নভেম্বর থেকে যেই ইন্স্যুরেন্সের রিটার্ন রেশিওটা যেভাবে বাড়িয়েছে এবং গ্যারান্টেড, এটা আমার কাছে দারুণভাবে ইন্সপায়ার করছে। আর লোকেরাও লোকের মাঝেও অ্যাকসেপ্টেন্স রেশিওটা বেড়েছে। এই তো আজকে সকালবেলায় একটি ছেলেকে
আমি ফোন করেছিলাম যে পার্টি আজ থেকে 5 বছর আগে আমি দেখা করেছিলাম ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে, তার সঙ্গে পেনশন প্ল্যান নিয়ে কথা বলছিলাম। সে বলছিল আমি মাসে, তখন বলেছিল হয়তো 5,000 টাকা দিতে পারবো। আমি ঠিক আছে, 5,000 টাকা দিলে তুমি মান্থলি একটা 60,000 টাকার মান্থলি 5,000 টাকা দিলে তুমি মান্থলি 5,000 টাকা করে লাইফ টাইম আফটার 15 ইয়ার্স পাবে। ওরকম একটা প্ল্যান প্রপোজ করেছিলাম, বাট তখন সে নেয়নি। না নেওয়াতে লসটা কার হয়েছে? আমার তো কিছু লস হয়নি, ওরই লস হয়েছে। তো সকালবেলায় যখন ফোন করলাম তখন বলল যে না, আমার তো নেওয়া হয়নি। আচ্ছা, তুমি কি ওই যে জায়গায় তোমার সঙ্গে তোমার সার্ভিস এরিয়াতে মিট করেছিলাম সেখানে আছো? বলে না, আমি ওই জায়গাটা ছেড়ে দিয়েছি। তাহলে এখন কোথায় আছো? নিউ আলিপুরে কোনো একটা জায়গায় আছে, তবে একদিন আমি আপনাকে ডাকবো। আমি বলে যদি ডাকো, মনে করো যে আমার সঙ্গে বসবে, প্ল্যানিং করবে, তাহলে তুমি একদিন এই 31শে মার্চের আগে বসো। কারণ 31শে মার্চের মধ্যে হলে বেনিফিটটা তোমার, আমার কিছু না। কারণ আমি তো, আমার কাস্টমার আছে, আমার দেখো এই মুহূর্তে 1,000-এর উপর কাস্টমার আছে, এক্সিস্টিং কাস্টমার আছে। আমি তাদের সঙ্গে রেগুলার ভিত্তিক ইন্টারেক্ট করছি। কেউ রেসপন্স করছে, কেউ আমার নোন, কেউ আমার আননোন। আমি কখনোই একটা কাস্টমারের উপর ডিপেন্ড করি না। আমি রেগুলার ভিত্তিক কাস্টমার ক্রিয়েট করে যাই। কাস্টমার ক্রিয়েট করা মানেই আমার ক্লায়েন্ট হয়ে যাওয়া না। আমার ক্লায়েন্ট হতে হলে তারও কিছু কোয়ালিটি দরকার। আমার ক্লায়েন্ট মানে যে মিনিমাম 1,00,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম দিতে পারবে, সে আমার ক্লায়েন্ট হতে পারবে। আর তার নিচে হলে সেগুলি আমি সেরকম কাস্টমার আমি খুব বেশি একটা এন্টারটেন করি না। কারণ আমার বিগত অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে আমাকে আপসেট করে দিয়েছে। কাজ না হোক তাও ভালো, কিন্তু যে কাজটা হবে সলিড কাজ দরকার। আমি যাকে পলিসিটা দিচ্ছি তার ফ্যামিলির সিকিউরিটিটা আমি 1,00,00,000 টাকার সিকিউরিটি আমি দিতে পারবো। এটা যদি মাসে 10,000 টাকা দিলে সে মোটামুটি 1,00,00,000 টাকা সিকিউরিটি উইথ রিটার্ন অফ 1,00,000 পার ইয়ার। 1,00,000 টু, এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। কিন্তু আগামী 1,00,000-এ তার ফ্যামিলি চলবে না। 1,00,000 মানে 10,000 করে হলে পেলে তাতে 1,00,000-এ হবে না, কিন্তু একটা সাপোর্ট থাকবে। এটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। সবাই তো আর মিনিমাম ক্রাইটেরিয়াতে যাবে না। আমি চাইবো তার হোল ফ্যামিলির মধ্যে ওরকম 10,000 করে একটা ফান্ড ক্রিয়েট করতে। 4টে ফান্ড করলে 40,000 টাকা, মোটামুটি 10 বছর পর্যন্ত এই রিকোয়ারমেন্টে তার চলে যাবে। কারণটা কি? কোনো কারণে যদি ইনকাম সিজ হতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম কথা, আমার ওয়ার্কিং অ্যাবিলিটি থাকতে পারে, বাট আমি যেখানে কাজ করছি সেই কোম্পানি আমাকে ছাড়িয়ে দিতে পারে। অথবা আমি অ্যাক্সিডেন্টালি ডিজেবল হয়ে বাড়িতে বসে থাকতে পারি। কিন্তু এই যে ইন্স্যুরেন্সটা যদি থাকে, অ্যাক্সিডেন্ট ডিজেবিলিটির একটা বেনিফিট আছে কি, আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাই আর অফিসে যদি প্রমাণ করে যে আমি ডিজেবল হয়ে গেছি, আমি বাড়িতে বসে আছি, আমি কাজ করতে পারছি না, তখন আমাকে এই 15,00,000 টাকার সাম অ্যাসিউরডের 10% আমাকে প্রতি বছর দিয়ে যাবে। 15,00,000-এর 1.5 লাখ টাকা করে আমাকে প্রতি বছর 10 বছর পর্যন্ত দিয়ে যাবে। 10 বছরের পরেও যদি আমি বেঁচে থাকি, তখন 15th ইয়ার ক্রস করার পরে আমি 10,000 করে মান্থলি পেনশন পেতে থাকবো লাইফ টাইম। আর এই কর্পাসটা আমি যতদিন অ্যাজ লং আপ টু 100 ইয়ার্সে 1,00,00,000 টাকার ওপরে আমাকে রিটার্ন দেবে। এটা একদম প্রুভেন ট্রুথ। আমি
অলরেডি 50 থেকে 60 জনকে এরকম একটা জায়গায় নিয়ে গেছি। আরও আমার টার্গেট আছে এই বছরে আরও 200 ফ্যামিলিকে এই জায়গায় দাঁড় করানো। তাদের 50 lakhs to 1 crore কর্পাস ক্রিয়েট করা। আমার কাছে কোনো পলিসি বিক্রি না, আমার ক্লায়েন্ট তৈরি করা, যে ক্লায়েন্টগুলির সঙ্গে আমি লং টার্মে তাদের আপদে বিপদে মানে প্রয়োজনে অপ্রয়োজনে আমি তাকে হেল্প করতে পারবো। আজকে আমার কাছে সার্ভিসিং স্টাফ একটু কম আছে, কারণ রিকোয়ারমেন্টটা আমি যেইভাবে এক্সপেক্ট করছি সেইভাবে পাচ্ছি না। আমি যেই মুহূর্তে যত আমার এরকম কাস্টমার মানে ক্লায়েন্ট বেস বাড়বে, আমি তত আমার স্টাফ ক্রিয়েট করব। এবং স্টাফকে পেমেন্ট করা মানে এটা হলো আমার ইনভেস্টমেন্ট। স্টাফকে মিনিমাম 1 lakhs অ্যান্ড অ্যাবভ, আমি যেরকম কাস্টমারদের কাছ থেকে 1 lakhs এবং বিজনেস আশা করি, সেরকম আমার সঙ্গে যারা কাজ করবে তাদেরকে 1 lakhs অ্যান্ড অ্যাবভ তাদের এবিলিটি অনুযায়ী এক্সট্রা আরও পয়সা দেবো। এটা হলো আমার ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্ডিচার। আর অনেকেই এই যে আজকে এক ভদ্রলোক আমার কাছে 50-60 হাজার হলে আমার হবে। আমি দেখুন 50-60 হাজার হলে আপনি আমার সঙ্গে কাজ করতে পারবেন না। প্রথম আপনি আপনার মাইন্ডসেট করুন, আপনি কেন আমার সঙ্গে কাজ করবেন, কত টাকা আপনার দরকার এবং কতটা আপনার ডেডিকেশন আছে। এই 3টে জিনিস ক্লিয়ার করুন, তারপরে আপনি আমার সঙ্গে বসুন। ওয়েভলেন্থ না মিললে শুধু আমার সঙ্গে বসে আমার টাইম নষ্ট করার মতো টাইম আমার কাছে নেই। একটা সময় আমি প্রত্যেকের পেছনে টাইম দিয়েছি, প্রত্যেককে আমি ক্যাপেবল মনে করেছি, কিন্তু এখন আমি আর কাউকে ক্যাপেবলও মনে করি না, এবলও মনে করি না। আমি মনে করি আমার সঙ্গে যদি ওয়েভলেন্থকে মিন করে তবে আমি আপনার সঙ্গে বসবো, তা নাহলে ফালতু বসার মতো সময় আমার নেই। কারণ আমার সময়ের দাম আছে, সময়টা আমার ভ্যালুয়েবল, মানিটা ভ্যালুয়েবল না। মানি তো বাই প্রোডাক্ট। আমি যদি আমার টাইমটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, মানি উইল কাম বাই দ্যাট টাইম। তাতে মানি করে দৌড়ালে আমার মানি আসবে না। আমি যদি টাইমটাকে মেনটেন করতে পারি, টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, তবে মানি উইল কাম। কারণ ইন্স্যুরেন্স এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করেছে, গ্যারান্টেড ফর লাইফ টাইম, 10 to 15% না 8 to 15% গ্যারান্টেড রিটার্ন যেখানে আছে, সেখানে তো আমার কোনো ভাবনার চিন্তা নেই। আর তারপরে যেটা সবচেয়ে বড় কথা, একটা কারেন্সি নোটের থেকে বেশি ভ্যালুয়েবল আমাদের ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আমি যে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স দিই, হ্যাঁ, 1 কোটি টাকা ইন্স্যুরেন্সের ভ্যালু ডে ওয়ান থেকে, মানে বাই ইনস্টলমেন্ট, সেটা মান্থলি দেখ, কোয়ার্টারলি দেখ, ইয়ারলি, হাফ ইয়ারলি দেখ, ইয়ারলি দেখ প্রিমিয়াম, কিন্তু ভ্যালুটা প্রথম দিন থেকে 2.5 কোটি টাকা। তো এই একটা মানে ধরুন 1 কোটি টাকার প্রিমিয়াম 10 লাখ টাকা ইয়ারলি হলো 15 বছরের জন্য। আমি মিনিমাম টার্ম 15 বছর, যদি এটা আমি 10 বছর টার্মে নেই, সেটা প্রিমিয়ামটা হবে প্রায় 1.5 লাখ টাকা ইয়ারলি। তো যেহেতু মানি ব্যাক গ্যারান্টেড, একটু পয়সা বেশি দিতে হয়। এটা একটা অ্যাপ্রক্স হিসাব, এখানে কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা মানে অ্যাকর্ডিং টু এইজ ডিসাইড করা যায়। আমাদের এখানে এই প্ল্যানগুলি নেওয়ার জন্য 30 days কমপ্লিট করতে হয়, আর তার ভ্যালিড ডকুমেন্টস এবং 3 years আইটি রিটার্ন, ইনকাম মানে আইটিআর ফাইল করে তার ইনকাম মানে পে করার ক্যাপাসিটি থাকতে হবে এবং ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে। যেটা আমি যেহেতু এই 15 lakhs, 20 lakhs, 25 lakhs, 50 lakhs সে আমি কর্পাস ক্রিয়েট করি, আমার পলিসিগুলি পাস করতে গেলে একটা মেডিকেল ফিটনেস দরকার। এটা একটু সময় লাগে। আজকে দিলাম, সঙ্গে সঙ্গে কালকে অফিসে এটা প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটা নয়, একটু সময় লাগবে। কারণ
তার জন্য বলি যে টাইম ইজ মানি, মানি ইজ নট টাইম। কারণ মানি ক্যান নট রিপ্লেস টাইম, বাট টাইম ক্যান রিপ্লেস মানি। টাইম যত বেশি প্রপার ইউটিলাইজ করা যাবে, এই যে আজকে আমি শুনছিলাম আমাদের যে টপ 10 ইন্স্যুরেন্স এজেন্ট ভরত পারেখ স্যার, তারপরে রাজেশ শতস্কার, মুকেশ যোশী, তারপরে এরকম পারেশ জন, যারা আমাকে মানে আইইউতে ট্রেনিং দিয়েছে, তারপরে দীপক যোশী স্যার, এদের কথাগুলি আমার, তারপরে আমাদের এখানে কলকাতায় রমেশ দামানি স্যার, উনি ভীষণই ভালো লোক। ওনার সঙ্গে আমাদের মানে আইইউই ট্রেনিং মিটিংয়ে দেখা হয়েছে। বলেছেন যে আপনি পার্সোনালি আপনারা আসুন, এসে বসুন, আপনাদের এক কাপ কফি খেয়ে যান আমার অফিসে। কিন্তু সত্যি কথা বলতে কি ওই লেভেলে কাজ করতে পারিনি। নিজেকে সবসময় মনে হয়েছে যে আমি একজন সাধারণই, আমি তো সেই লেভেলে যেতে পারিনি। কিন্তু ভুল করেছি, সেটা আমার ভুল। যে লেভেলটা কোনো দিন নিজের থেকে ক্রিয়েট হয় না। লেভেলের সঙ্গে লেভেল মিলালে তখন উনি যেই অফারটা দিয়েছিল, আজকে যদি আমি আজ থেকে 10 বছর আগে উনি আমাকে কফি অফার করেছিলেন, আমি যদি ওনার সঙ্গে কফি খেতাম, তাহলে আর যাই হোক বিজনেসটা আমার 1000 টাইম গ্রোথ করতো। আমি আজকে যে টার্গেট নিয়ে চলছি, এই টার্গেটটা অনেক আগে ফুলফিল হয়ে যেত। কারণ এটা যেহেতু ইন্স্যুরেন্সের ট্রেনিং মিটিংয়ে আমার হয়নি, কিন্তু এই ডিজিটাল ট্রেনিং মিটিংয়ে আজকে আমার এই জায়গাটাকে ক্লিয়ার হয়ে গেছে। তাও 14 মাস সময় লেগেছে। আমি গত 22শে নভেম্বর 2022 থেকে আমি স্টার্ট করেছিলাম ডিজিটাল মার্কেটিং পার্ট। ইমপ্রুভ কিছু হয়নি, কারণ আমার ফিয়ার অফ ফেলিওর এটা সবসময় কাজ করতো। এই যে ভিডিও করছি, ভিডিওর আমার স্ক্রিপ্ট দরকার, এই দরকার, ভয়েস কী হবে না হবে। একদিন আমাকে আমার একজন মানে রচয়িতা, উনি আমাকে ওনার বাড়িতে গিয়ে ভিডিও রেকর্ডিংটা, না এইভাবে হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, অনেকবার কাট করে করে উনি আমাকে দিয়ে অনেকবার করার পরে উনি এডিটিং করে আমাকে যে চিজটা করেছে ওটা ওনার কাছেই রয়ে গেছে, আজ পর্যন্ত আমি পাইনি। বাট উনি আমার জন্য চেষ্টা করেছিল, থ্যাঙ্কস ফর দ্যাট। তো ওই দিন আমি পারিনি, আমার নিজের খারাপ লেগেছে। উনি কতবার স্ক্রিপ্ট লিখিয়েছে, কিন্তু এখন আমি ননস্টপ হায়েস্ট যেটা বলতে পেরেছি 41 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত আমি হায়েস্ট ভিডিও উইদাউট এনি স্ক্রিপ্ট আমি বলতে পারি। কারণ এই যে গতকালকে যে মিটিং 1 ঘন্টা 8 না 10 মিনিট পর্যন্ত ভরত পারেখ স্যার বলল, আমি শুনলাম। ওটা একবার শুনে আমার মন ভরেনি, আমি দ্বিতীয়বার শুনেছি, খুবই ভালো লেগেছে। এগুলি তো আমি অনেক আগের থেকেই শুনতাম। আমার কাছে এই এখনও ওই দীপক যোশী স্যার, মুকেশ যোশী, পারেশজন, অমল শর্মা স্যার, এরকম প্রত্যেকের সঙ্গে আমাদের কর্পোরেট মানে নানান রকম ট্রেনিং হতো, সেমিনার হতো, মিটিং অ্যাটেন্ড করতাম, কিন্তু কোনো দিন তাদের কাছে গিয়ে এই যে আজকে যে ইন্টারাক্টগুলি করছি বা করতে পারছি, এটা কোনো দিনই করতে পারিনি। তো যাই হোক, তার জন্য কোনো দুঃখ নেই, কারণ সাকসেসটা এমনই একটা জিনিস, যখন আসে তখন ঝড়ের বেগে আসে। যেমন গত পরশুদিন আমার যেটা সন্ধ্যাবেলা না, হ্যাঁ, গত পরশুদিন যে একটা ঝড় হলো, ঝড়ে আমার বাড়িতে একটা সুপারি গাছ পড়ে গিয়ে ভেঙে গিয়ে পাশের বাড়ি টালি নষ্ট করলো। এইবার আমি সঙ্গে সঙ্গে আজকে ওই ভাঙা টালিগুলি সরিয়ে আমি নতুন টালি ওনাকে লাগিয়ে দিতে, টালিটা রিপ্লেস করেছি। কারণ এই অসময়ে কোথায় পাবো লোক, এখন আমি তো জানি না কোথায় কে কী করে। যাই হোক, আমি আমার নিজের চেষ্টা সুপারি গাছটা কেটে নামিয়ে দিলাম, টালিটা ঠিক করে দিলাম। আমার ঘরে পুরনো টালি ছিল, কারণ যখন আমি এই জায়গাটায় এসেছিলাম তখন আমার টালির ঘর ছিল, টালিতেই থাকতাম, কিন্তু টালি আমি কোনোদিন বিক্রি করিনি। অনেকেই বলছে বিক্রি, আমি না বিক্রি করব। একবার যেটা কিনেছি ওটা লোকের কাজে লাগবে, প্রয়োজনে যার যার দরকার তাকে দিয়ে দিই। আজকে আমি এই যে টার্গেটটা নিয়েছি
200 কোটি টাকা LIC তরফ থেকে সিকিউরড করব, মানে 200টা ফ্যামিলিকে যদি আমি এই পলিসিটা দিতে পারি 8 to 10% বা 8 to 15% গ্যারান্টেড রিটার্ন, এটা যে যেভাবে নেবে সেটার উপর ডিপেন্ড করে। আমার টার্গেট হলো 200 ফ্যামিলিকে, প্রতি ফ্যামিলিতে 1 কোটি টাকা মিনিমাম গ্যারান্টেড করা। কিন্তু এটা কারো সিঙ্গেল ডিপোজিটে হতে পারে, কারো তাদের তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার দরকার নাই, কিন্তু একটা গ্যারান্টেড রিটার্ন নিতে হলে তাদের দরকার আছে। কারণ এককালীন যদি কেউ টাকা দেয়, ধরুন 1 কোটি টাকা দেয়, সে 14 লাখ টাকা আফটার 12 ইয়ার্স পেতে পারে। 14 লাখ টাকা গ্যারান্টেড রিটার্ন, মান্থলি 1 লাখ অ্যান্ড অ্যাবাভ রিটার্ন পাবে। আর যদি 50 লাখ টাকা কেউ যদি 12 বছর ওয়েটিং করে নেয়, তাহলে আমাদের যে একটা পলিসি আছে জীবন শান্তি, তাতে সত্যি সত্যি শান্তি পাওয়া যাবে। সে মাসে 60,000, 60 না 6 12 72, হ্যাঁ, 60,000 টাকার ওপরে মান্থলি পেতে পারে। কিন্তু একটা ফ্যামিলিতে 4জন 5জন ফ্যামিলি আগামী 10 বছর পর্যন্ত 60,000 টাকা মান্থলি পেলে তাদের আশা করি চলে যাবে মেডিকেল এক্সপেন্ডিচার ছাড়া। এবার আমার সঙ্গে যারা যুক্ত হবে তাদেরকে মেডিকেলি প্রুভ করার জন্য আমাদের যে মেডিকেল ইন্স্যুরেন্সগুলি আছে, সেই ইন্স্যুরেন্স দিয়ে তাকে আমি কভার করব অবশ্যই। যদি আমার সঙ্গে আমার ক্লায়েন্টদের আমি কখনোই খোলা ছাড়বো না। যেরকম বর্ষাকালে মানুষ ছাতা ব্যবহার করে, আর শীতকালে ধরুন যেটা আমাদের বাংলা কথায় কাঁথা বলা হয়, কাঁথা, এখন লেপস, কম্বল, এরকম নানান রকম গরম জামা কাপড় ব্যবহার করা। এরকম প্রোটেকশান যেরকম আমরা টাইম টু টাইম নিয়ে থাকি, সেরকম আমি আমার কাস্টমার বলি না, আমার ক্লায়েন্টদের আমি তাদের সেইভাবে প্রোটেক্ট করে রাখি। যারা আমার কাছে আছে তারা আমাকে ছেড়ে কোথাও যায় না, তারা হলো ক্লায়েন্ট। আর যারা আমাকে বাদ দিয়ে এদিক ওদিক দৌড়ায় তারা হলো কাস্টমার। আমি কাস্টমার চাই না। অবশ্যই আমারও কাস্টমার আছে, থাকবে, এখনও করতে হয়, কারণ সবার তো ক্যাপাসিটি নেই। আমি যেরকম চাইছি সেরকম তো সবার নেই, আমার নিজেরও সেই ক্যাপাসিটি নেই। কিন্তু আমার এইমটা আছে একদম কীভাবে এটা প্রডিউস করা যায়, সেই সিস্টেমটা আমার জানা আছে। অতএব এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমার সঙ্গে কেউ বসে এবং ঠিক নিজের সোর্সগুলি ডিক্লেয়ার করে, অবশ্যই এটা সম্ভব। এখানে কোনো ভুল নেই। তো আমি জানি না, আমার যে একটা কন্ট্রাক্ট হয়েছে ব্যাঙ্গালোরে, সেই কন্ট্রাক্টটা যদি কমপ্লিট হয়, মানে 60 পলিসি উইথ পার পারসন 10 lakhs করে ইন্স্যুরেড কভার, এবং আফটার 15 ইয়ার্স তারা 80,000 করে পার ইয়ার পাবে। কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা যদি এটা, যেহেতু আমার কাছে আমি এরকম একটা প্রপোজাল, ওরা যেটা আমাকে দিয়েছে সেইভাবে আমি একটা প্রপোজাল করে দিয়েছি, এটা যদি আমার উপর করে ওটা আমি ওই 80,000-এ 1 কোটি টাকা করে দেবো। কারণ তাদের ফ্যামিলিতে 3টা ভাগ করে 5 লাখ টাকা করে, আমি 3 × 5 = 15 লাখ টাকা করে দেবো। তাতে ওই অ্যামাউন্টটা কারো দেবো 25 বছর, কারো দেবো 20 বছর, কারো দেবো 15 বছর। 3টা ভাগে দিয়ে দিলে টাকাটা তো ফ্যামিলিতেই আসবে। জাস্ট ফার্স্ট 15 ইয়ার্স তাকে মানে বাউন্ড টু পে। যদি প্রবলেম হয় তাতেও কোনো সমস্যা নেই, 5th ইয়ার অনওয়ার্ড এখান থেকে লোন নিয়েও সে পলিসিটা চালাতে পারে যদি কোনো প্রবলেম হয়। এই স্কোপটা আছে। এটা যদি আমার সঙ্গে বসে, তাহলে আমি ওই টাকাতে তার কর্পাসটা আরও বাড়াতে পারবো। এটা হলো গ্যারান্টেড রিটার্ন। এবার মাঝখানে যদি এন্ডোমেন্ট দরকার হয়, সেটাও আমি ব্যবস্থা করে দিতে পারবো। আমার একটা যে পলিসি আছে ওইখানে পলিসিটা দিলে, মানে একটা সাবসিডাইজ পলিসি, জীবন লাভ, 16 ইয়ার্স পেমেন্ট, 9 ইয়ার্স ওয়েটিং, সেটা মোটামুটি 3 to 4 টাইমস রিটার্ন আসে। ওটাও একটা ভালো মানে মানে কর্পাস রিকভার করার জন্য একটা দারুণ ব্যাপার। এরকম যদি
তারা নিজেরাই নিজের মতো করে, যেটা আমার 60 কাস্টমার ব্যাঙ্গালোরে, ওদের যে সেটেলমেন্টটা হয়েছে, একটা এজেন্সির মাধ্যমে নিয়েছি। এজেন্সি তো ওরা নিজের মতো করে লগ ইন করে আমাকে কাস্টমারের ডিটেলসগুলি করে কালকে যেরকম আমার কাছে পাঠিয়ে দেবে। তারপরে আমি এখানে ব্রাঞ্চে, যদি ওখান থেকে অনলাইনে হয়ে যায় তাহলে ব্যাঙ্গালোরের ব্রাঞ্চ থেকে হেল্প নিয়ে করবো, আর যদি না হয় আমার এখানে আমি বলবো পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে এখান থেকে করবো। আমি জানি না এখনও এই ধরনের প্রসেস, তো আমি জানি এটা হয়, কিন্তু আমি নিজে কোনোদিন করিনি। তবে করবার সাহসটা পেয়েছি একমাত্র ডিজিটাল। আমি আমার প্রতিটা টপিক রিলেশন বিটুইন ডিজিটাল মার্কেটিং এবং ইন্স্যুরেন্স। কারণ এখন তো অনলাইন, সব কাজের মধ্যেই অনলাইন। এখন বহু লোক অফিসের কাজ করছে অনলাইন ঘরে বসে। এখন এই যে রাত্রে আমেরিকা, কানাডা, নানান রকম, লন্ডন, নানান রকম জায়গার কাজ ঘরে বসে, মানে বিশেষ করে রাত্রের দিকে নেটটা একটু ভালো থাকে বলে। কারণ বহু লোক আমাদের এখানে রাত্রেবেলায় সব ঘুমায়। ঘুমালে কী হলো, তাহলে নেটটা একটু ফ্রিকোয়েন্সিটা ক্লিয়ার থাকে এবং কাজটা ভালো হয়, যার জন্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করে থাকে। এইবার এখানে মানুষ আমাকে কিন্তু পয়সা দিচ্ছে না, আমার স্কিলটাকে পয়সা দিচ্ছে। আমার স্কিলটাকে তাদের সাম প্রাইস দিয়ে কিনছে। আমি তো তাকে আর কিছু দিচ্ছি না, আমার স্কিলটা তাদের কাছে শেয়ার করছি। আমার স্কিলটাকে ইউটিলাইজ করে তাদের কর্পাস ক্রিয়েট হচ্ছে। কারণ অবশ্যই আমার কর্পাস ক্রিয়েটের মেইন ভূমিকা হলো আমার ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এইবার প্রোডাক্টগুলি কম্বিনেশন করার জন্য ইন্স্যুরেন্সের ভ্যালুটা বাড়ে। এই সিস্টেমটা আমি আইওই থেকে শিখেছি। আইওই মুম্বাই, এটা দীপক যোশী, মুকেশ যোশী আর পারর্জন, অমল স্যার, এরা সবাই মিলে আমাকে এই সিস্টেমটা সম্বন্ধে ওয়াকিবহাল করেছে। সিস্টেমটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করেছি খুব স্মল ওয়েতে। এইবার অনেকেই রেজাল্ট পাচ্ছে। যেরকম আমাদের একটা 5.5% গ্যারান্টেড রিটার্ন ছিল জীবন তরং পলিসি। জীবন তরঙ্গের অনেকেই আমার কাছে করে 10 বছর টার্মে, ওখানে 3টে টার্ম ছিল, 10 বছর, 15 বছর, 20 বছর। 10 বছর টার্মে অনেকেই করে রিটার্ন পেয়ে গেছে, কারো 15 বছর করে রিটার্ন পেয়ে গেছে। যেহেতু আমার ইন্স্যুরেন্স এজেন্সিটা এখন 21 বছর চলছে, অতএব আমার এখানে পাওয়ার জায়গাটা অনেক বেশি। আমি যে টাকাগুলি লোকের কাছ থেকে নিয়েছি তার চেয়ে বেশি লোক এখন রিটার্ন পাচ্ছে। এটা আমার কাছে আনন্দ হচ্ছে। আমি যারা রিটার্ন পেয়ে গেছে তাদেরকে আবার বারবার করে আমি অ্যাপ্রোচ করছি না যে আপনি আবার আপনার টাকাটা, আমি বলি না, আপনারা টাকাটা এনজয় করুন, বেড়াতে যান, কোনো কিছু ড্রিম, আপনার যা যা ড্রিম বাকি ছিল তার ড্রিম, একটা ভালো কার কিনুন, ভালো ট্যুর করুন, ভালো বাড়িঘর করুন, যা করার আপনার ইচ্ছা হয় ভালো কিছু করুন। আমি আমার কাস্টমার ঠিক পেয়ে যাব, মার্কেটে কাস্টমারের অভাব নেই, কিন্তু অভাব স্কিল লোকের, যেটা স্কিল নেই। আজকে আমার বন্ধুবান্ধবদের সবার কাছে কাস্টমার কোথায়, কাস্টমার তো নেই। আরে কাস্টমার তো বাজারে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করতে গেলে 150 থেকে 200 লোকের নিমন্ত্রণ হয়। তাহলে নিমন্ত্রণ যদি হয় তাহলে আর আপনি কাস্টমারের জন্য চিন্তা করছেন কেন? আপনার বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হলে 150 থেকে 200 লোক, যদি 150 লোক, কিন্তু প্রত্যেকে আমি হলে মিনিমাম 3 জন লোক, তাহলে 150 ইন্টু 3 মানে 450। 450 তো আপনার কাস্টমার আছেই, এটা গ্যারান্টেড। আর কারো ফোনে, আজকে আমাদের প্রত্যেকেরই স্মার্টফোন হয়েছে, স্মার্টফোনে 200-300 নাম প্রত্যেকেরই আছে। 200-300 নাম যদি থাকে, 300 নাম ইন্টু 3, 900, মানে 1000 কাস্টমার সবসময় থাকা অবশ্যই প্রত্যেকের কাছে আছে। আমি মনে করি আমার তো আছে, আমার তো বেশি আছে। আমি অনেকের নাম ডিলিট করে দিই, যারা আমার সঙ্গে যোগাযোগ রাখেন আমি প্রথম এন্ট্রি করি, তারপরে আমি নাম ডিলিট করি। আবার এমন কিছু কিছু নাম আছে যেগুলি আমি প্রথম যে একটা কোম্পানি থেকে কাস্টমার নিয়েছিলাম,
indianmoney.com, সেখান থেকে যেই কাস্টমারগুলিকে নিয়েছি তাদের নামগুলি ডিলিট করা যায় না। তাই মাঝে মাঝে তাদেরকে আমি এখনও ফোন করে যাই, রিপিট করে যাই। এই যে যেটা আমি প্রথম দিকে বললাম, আজকে সকালে ও কোম্পানি চেঞ্জ করেছে, তার বাড়িতে যাওয়ার জন্য এগ্রি করেছে। এইটাই আমার কাছে সাকসেস। আজকে আমার 5 বছর তাকে ওপেন করে, যেমন আমার এক কাস্টমার আছে, সে ব্যাংকের ম্যানেজার। সে আজকে 29 বছর ওপর হয়ে গেছে ওনার সঙ্গে রিলেশন। উনি আমার কাছ থেকে ইন্স্যুরেন্সটা বোঝে এবং ওনার ব্যাংকিং ইন্টারেস্টে কম্পেয়ার করে। উনি কোনো দিনও আমার কাছ থেকে পলিসি নিতে পারে না। আমি বলি, আপনার পলিসি নেওয়া সম্ভব না। আমি বৌদিকে বলতাম, বৌদিও মারা গেছে। মারা যাওয়ার জন্য বৌদির ক্লেমটা বের করে দিতে পেরেছি। এটা আমার কাছে একটা বড় পাওনা। কারণ উইদাউট এনি ডিভিডেন্ড, মানে কোনো টাকা পয়সা ছাড়া ডিভিডেন্ড, আমি কোনো কিছু এক্সপেক্ট, ওরা বারবার বলেছে আপনার কিছু টাকা পয়সা, আমি না, আমি টাকা পয়সা নিলে আপনার কাজ করবো না। আমার টাকা পয়সাটা উদ্দেশ্য না, আমার হলো আপনাকে বেটার সার্ভিস করা। বৌদি আমাকে এতবার চা আর কিছু খাবার খাইয়েছে, যেগুলি আমার বারবার প্রতিনিয়ত আমার কাছে পীড়াদায়ক। সে বৌদি নেই, কিন্তু তার তার জন্য যেটুক কাজ করতে পেরেছি সেটা আমার কাছে একটা, মানে কিছুটা হলেও আমার দুঃখেরটা অবসান হয়। কারণ দুঃখ করাটা, মানে প্রিয়জন চলে গেলে সে সে আমার ক্লায়েন্ট হোক, কিন্তু সে আমার নিজের বৌদির থেকে কোনো অংশে কম না। সে আমার নিজের লোক। আমার ক্লায়েন্ট যারা আছে প্রত্যেকেই আমার ফ্যামিলি মেম্বার। এটা আমি মনে করি। তারা কি মনে করে তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি আমার ফ্যামিলি মেম্বার। তা আমার যেরকম আমার ফ্যামিলিতে আমার মিসেসের হাত ভেঙে গেছিলো, আমি রেগুলার ভিত্তিক ওকে নিয়ে ডাক্তার দেখানো, ইয়ে করা, ট্রিটমেন্ট করা, সুস্থ হওয়ার পর্যন্ত তার সঙ্গে যেরকম ছিলে, আমি এখনও আমার ক্লায়েন্টদের সঙ্গে সেরকমই চেষ্টা করি। এই মুহূর্তে আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে আমার মানে যদি এই ব্যাঙ্গালোরের প্রজেক্টটা কমপ্লিট করতে, এরকম আমার 4টে প্রজেক্টের টার্গেট আছে। ওদের সঙ্গে কথা হয়েছে যে ফার্স্ট প্রজেক্ট কমপ্লিট করো, এরকম আমাকে 4টে প্রজেক্ট দেবে প্রতি বছর। 4টে প্রজেক্ট মানে যদি আমি 4টে প্রজেক্ট 200 করে নতুন কাস্টমার চাই। এটা হলো, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না স্যার, আমরা অবশ্যই আপনাকে দিতে পারবো আপনার মতো। তবে আমাদের এই কাস্টমারগুলি ডিল করতে আপনার কতদিন? আমি বলি, দেখো, তোমরা যদি আমাকে প্রপার ডাটা দিতে পারো, একদিনে আমি কমপ্লিট করে দেবো। যদি এইবার তোমরা কতটা দিতে পারো, ওরা বলছে যে পার ডে আমরা 10টা করে দিতে পারবো। 10টা করে একদিনই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার 6 দিন লাগবে, 6 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট করাটা আমার কাছে ফ্যাক্টর না, কারণ আমাদের অফিসে তো অনেক স্টাফ আছে, তারা এগুলি করে, নতুন বিজনেসগুলি ডিল করে। তারা তো প্রতিনিয়ত 200-300 প্রতিদিনই কমপ্লিট করে, ভাগ ভাগ করে। এক একজনে আমাদের 4টা-5টা করে আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররাও এটা করে, অনেকেই করতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমিও করতে পারি, কিন্তু আমার কম্পিউটার নলেজটা একটু একটু আছে, সড়গড় হয় না। আমার হাতটা এখনও সেইভাবে সড়গড় হয় না। যদি আমার সেরকম ভালো কাজ আসে, আমার মেয়ে তো ভালো কম্পিউটার জানে, ওকে তো বসিয়ে দেবো, ও করবে। ও তো বাইরে তার জব করার দরকার নেই। আজকে আমি যদি ভালো কাজ পাই, ও কেন যাবে বাইরে ওই 15-16 হাজার টাকা কাজের জন্য? আমার এখানে বলবে আমি মোর দেন লাখ রুপিস দেবো, একটা গাড়ি দেবো, তার একটা ড্রাইভার দেবো, তেল দেবো, সব দেবো, কাজ করো, কোনো ব্যাপার না। কিন্তু এটা তো, এই বিলিফ সিস্টেমটা তো এখনও ওদের কাছে মানে ক্লিয়ার না। আমি তো বলছি, কিন্তু বলি আর বলার মধ্যে কাজের ফারাক আছে। আমি শুধু খালি এক্সপেন্ডিচার করে যাচ্ছি। কারণ ওই indianmoney.com-এ আইইউর এডুকেশনের জন্য 3-4 লাখ টাকা খরচা হয়েছে। indianmoney.com-এ 3-4 লাখ টাকা খরচা হয়েছে। তারপরে এই ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কম খরচায় অনেক ভালো রেজাল্ট পেয়েছি। কারণ ডিজিটাল মার্কেটে ওই লাখখানেক টাকার মতো খরচা হয়েছে সব মিলিয়ে। মানে কম্পিউটার 2টো সেমিনার অ্যাটেন্ড করা, তারপরে এমনি ফিস তো খুবই নমিনাল ফিস, মাত্র 50,000 টাকা দিয়েছি। ওটা কোনো ফিজ না আমার কাছে। তারপরে একটা ওয়েবসাইট কেনা হয়েছে, ওয়েবসাইটের খরচা লিখেছে, ওয়েবসাইটটা আবার করতে হবে, এই মাসেই রিনিউয়াল আছে। এবার আমি দেখছি, মানে আগের বার তো 4,000 টাকার মধ্যে হয়ে গেছিলো, এবার জানি না রিনিউয়াল আমি আপগ্রেড করতে পারবো না সিঙ্গেল ইয়ারে না। দেখছি, এটা চিন্তাভাবনা করে দেখি। ওয়েবসাইটের খরচা আছে, তারপরে রেগুলার নেটের খরচা আছে,
600 টাকা করে নেটের খরচা আছে, এরকম এটা তো আছে। আজকে এটা খরচা না, এটা ইনভেস্টমেন্ট, বিজনেস ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট না করলে কোনো রিটার্ন আসে না। এটা হলো আমার একটা আর সবচাইতে আমি খুব খুশি হচ্ছি যে প্রতিদিন এই প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করতে পারি, 2টো করে ভিডিও আমি আপলোড করতে পারছি। এটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে কালকে আমি 2বার করে ভরত পারেখ স্যারের ভিডিওটা দেখলাম যে উনি যেটা বলল যে ওনার অনেকগুলি কথাই আজকে আজকে আমার বক্তব্যের মধ্যে ওনার অনেক কথাই আমার মাধ্যমে আমার প্রতিবেদনে রিফ্লেক্ট করছে। কারণ আমি কালকে এই ভিডিওটা 2বার শুনেছি, রাজেশ শতস্কারের ওনার ভিডিওটা 2বার শুনেছি। একটা সময় ওনার খুবই দুরবস্থা ছিল, কিন্তু দুরবস্থাতে এখন ফাইন স্টাফ, এবং উনি বোধহয় আজকে 6 বছর আগের ভিডিও, যেটা আমি আজকে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা 6 ইয়ার ব্যাক, কিন্তু তখনই উনি 13বার টিওটি কমপ্লিট করেছে। আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে প্রথম কটা ক্লাব মেম্বার আছে, সিএম ক্লাব মেম্বার, তারপরে কর্পোরেট ক্লাব মেম্বার, এটা হলো একটা। তারপরে একটা আর কতগুলি জিনিস আছে, ওটা হলো সাম্মানিক, গ্যালাক্সি ক্লাব, গ্যালাক্সি, এমডিআরটি, সিওটি, টিওটি, তারপরে আর কিছু নেই। এবার টিওটি এক একজনে একটা বছরে 4বার 5বারও করতে পারে। টিওটির টার্গেটও খুব একটা বেশি না, 2 কোটি টাকা করে যদি কনভেনশনাল প্রিমিয়াম আনা যায়, এরকম যদি 1 বছরে 10 কোটি টাকা ব্যবসা করা যায়, আপনি 5টা টিওটি কমপ্লিট করছেন। এটা হলো থাম্বনেইল আইডিয়া। হতেই পারে, কারণ আমি যেভাবে এই প্রসেসটা যদি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি, আমি আশা করি আমিও প্রতি বছর 2টো করে টিওটি কমপ্লিট করতে পারব। এটা আজকে যারা শুনছেন তাদের কাছে এটা অবাস্তব কথা মনে হতে পারে। আমার স্যারেরাও, আমি পরশুদিন আমি ব্রাঞ্চে গিয়েছিলাম, স্যারেরাও বিশ্বাস করলো না যে এটা হতে পারে। কারণ আমি তো প্রতিদিনই বলি, স্যার আমি 1 কোটি টাকা ব্যবসা দেবো, কিন্তু স্যারেরাও বিশ্বাস করতে পারে। তবে কালকে আমাকে যখন ওখান থেকে আমি যাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তারা আমাকে এটা আমার কাছে নতুন কনসেপ্ট। ওরা বললো যে স্যার আপনার কোড নাম্বার বলুন। আমি কোড নাম্বার বললাম, ব্রাঞ্চ কোড বললাম। তো আমি আমার ডিও স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা হয়, এটা তো আমার আইডিয়া নেই, কোড নাম্বার লগ ইনটা কী করে করবে? তো বলে হ্যাঁ, লগ ইন করতে পারে, কিন্তু আপনার পাসওয়ার্ড না দিলে ওটা ইমপ্লিমেন্ট হবে না। ঠিক আছে, দেখা যাক। তবে আজকে ওটা মানে ওদের অফিস আওয়ারের 11th আওয়ারে এই জায়গাটায় পৌঁছেছে। দেখা যাক, এটা তো একদিনের প্রসেস না। আপ 25th মধ্যে এই 60টা কাস্টমার কমপ্লিট করতে হবে। নিয়ার অ্যাবাউট 48 to 50 lakhs প্রিমিয়াম জমা হবে। এটা যদি হয়, এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আমি কোনো কিছু, অনেকেই যেরকম কোনো কিছু কাজ হওয়ার আগে ডিসক্লোজ করে না, আমি কাজ হওয়ার আগের থেকে ডিসক্লোজ করতে আমার খুব ভালো লাগে, কথা বলতে আমার ভালো লাগে। কারণ দেখুন, আপনারা আমার কেউ অপরিচিত কেউ না। আমি খুব আনন্দ পাই কোনো কিছু আমার নিজের যেটা ভালো লাগে, সেটা ভালো লাগাটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে। দুঃখ যা আছে আপনি আমাকে দিতে পারেন, আমি দুঃখ নিতে ভালোবাসি, দুঃখ কাউকে দিতে ভালোবাসি না। আমার নাই করতে আমার এটা কোনো দিনই আমার পক্ষে সম্ভব না। তবে এটা ঠিক, যদি আমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়, আমি বহুদিনের স্বপ্ন আমার বৌমা আর মেয়েকে 2টো গাড়ি কিনে, একদিনে 2টো গাড়ি, 2জনেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে যার যেই কালার, যে কোনো বাজেট, আপ টু 10 lakhs বাজেটের মধ্যে 2টো গাড়ি 20 লাখ টাকার মধ্যে আমি কিনে দেবো। এটা একটা মাইলস্টোন, অ্যাচিভমেন্ট মাইলস্টোন। আর আমার ছেলেকে কিছু টাকা দিয়ে দেবো, ও কিছু ক্রাইসিসে আছে, ওর বলছে ফান্ড ক্রাইসিস, আমি ঠিক আছে, ফান্ড ক্রাইসিসে তোকে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কারণ দেখ, আজকে আমি যে পরিশ্রমটা করেছি, আজকে এই সময়ে আমার বন্ধুবান্ধব অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যাদের সঙ্গে আমি ওঠা বসা করতাম। আজকে দেখ, আমি 51 বছর ধরে মার্কেটে কাজ করছি। কেন কাজ করছি? আমার কি খাওয়া পড়ার অভাব আছে? আমি তো ঘরে শুয়ে থাকলেও কিছু না কিছু আমার
আমার খাওয়া পড়া চলে যায়। আমার তো ১২-১৩টা রুটির সঙ্গে কিছু তরকারি হলেই হলো। ১ টা কি ২ টো তরকারি। আমার কোনো পঞ্চব্যঞ্জনের দরকার পড়ে না। আমি খুব মোস্ট অর্ডিনারি লাইফ লিড করতে পারি। বাট থিংকিংটা আমার অনেক হাই। কারণ আমি করতে পারি না এরকম কোনো কাজ নেই। আমি ওই আমাদের একটা বাংলা কথা আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবটাই পারি। আমি 5 স্টার হোটেলে বসেও খেতে পারি। আবার একটা ফুটপাতে বসেও আমি খেয়ে চলে আসতে পারি। এটা হলো আমার একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আর ডিমান্ড আমার কিছু নেই। কারণ কোনো কিছু আ উইথআউট এনি রেমুনারেশন কাজ করতে আমার ভালোবাসে। যদি কেউ আমাকে কোনো রেমুনারেশন দিয়ে কাজ করাতে চায়, সেই কাজটা আমি করি না। আমার ভালো লাগে না। তাতে লেবার মনে হয়। আমি লেবারের কাজ করি না। আমি মালিক। আমি ক্রিয়েটর। আমি ক্রিয়েট করতে পারি। আমি কারো কাছে হাত পাততে পারি না। আমি দিতে পারি মুক্ত হস্ত। আমার দিতে ভালো লাগে, নিতে ভালো লাগে না। নেওয়াটা হলো কেমন জানি আমার ঠিক ছোটবেলা থেকেই মনে পড়ে না আমি কিছু কারো কাছ থেকে নিই। এই সেক্টরেও এসে আমার ঠিক ভালো লেগেছে। এই যে আজকে আমি তো ১ম টালির বাড়িতে এসে ঢুকেছিলাম। এখন তো আ পাকা বাড়ি হয়েছে, হয়েছে, সব হয়েছে। কিন্তু কিছু টাকা পয়সার ক্রাইসিস, আমি সেইভাবে কাজ সাকসেস করতে পারিনি। এই আ আ কোভিড-19 এ কাজের কিছু হ্যাম্পার হয়েছে। হ্যাম্পার হওয়ার জন্য একটু ডিলে হয়ে গেছে। বাট যে ঝড়ের গতিতে আমার সুপারি গাছ একটা ঝটকাতে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভেঙে দিল, আমিও জানি আমার এই ব্যারিয়ারটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে যেকোনো দিন ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? আমি যে ড্রিমগুলি করে রেখেছি, ড্রিম হাউস আমার এই ড্রিম হাউসটাও তৈরি হবে। ড্রিম ভ্যাকেশনে যেতে পারবো। তারপরে অফিসেও একটা বিরাট সম্মান নিয়ে ঢুকতে পারবো, বেরোতে পারবো। এইটাই আমার বড় পাওনা। আজকে আমি আমার লাইফে একবার আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে গ্র্যাচুইটি পেয়েছি। সব কিছুই দুবার করেই পাই। গ্র্যাচুইটি পেয়েছি, এলআইসি থেকেও গ্র্যাচুইটি পেয়েছি। এইবার আমার এই তো ৭০ বছর এপ্রিল গেলে কমপ্লিট হবে। আমি জানি না ৭০ এ আবার গ্র্যাচুইটি দেয় কিনা জানি না। কারণ 60 টা আমি 60 তে নিতে পারিনি। 65 এ আমাকে নিতে হয়েছে। ৫ বছর গ্যাপে আবার একটা গ্র্যাচুইটি আছে কিনা জানি না। থাকলে ভালো, না থাকলেও কিচ্ছু যায় আসে না। কারণ আমি যে পরিমাণ বিজনেস টার্গেট করেছি, ৳২,০০,০০,০০০ যদি পার ইয়ার আমি ঢোকাতে পারি। এই ইয়ার আমার 30th ডিসেম্বরের মধ্যে ৳২,০০,০০,০০০ কনভেনশনাল বিজনেস এলআইসির ঘরে দেওয়া চাই এবং রিটার্ন আমার একটা টিওটি কমপ্লিট করা চাই। এটা আমার অ্যাট এনি কস্ট, এটাই আমার টার্গেট। এটা যতদিন না করতে পারবো ততদিন আমার শান্তি নেই। আমি রেগুলার ভিত্তিক ভিডিও করব। ভিডিওর মাধ্যমে আশা করি কাস্টমার পাবো এবং আমার পরিচিত যাদেরকে আমি চিনি না, বাংলাদেশ থেকে রিটার্ন আসছে, ইউএসএর থেকে আমার এক শালী থাকে, সে আমার সঙ্গে এই আম সোশ্যাল মিডিয়াতে আমার এই সম্প্রচার হওয়ার জন্য তারা আমার সঙ্গে রিলেশন করতে পারছে, যেটা এইখানে এসেও আমার সঙ্গে দেখা করতে পারে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। বাংলাদেশে আমার এক শ্বশুর থাকে, উনি করে। কানাডাতে আমার এক শালা আছে, ওরা করে। এটা হলো আমার ওন রিলেশনের উপর। আমার ওন রিলেশনের বাইরেও আমার যে ডিজিটাল অ্যাসোসিয়েট আছে, ২২,০০০ অ্যাসোসিয়েট আছে, তারাও আমার সঙ্গে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে চায়। বাট আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি না। কারণ তাদের সঙ্গে যে ওয়েভ লেংথটা এখনও আমার মিলেনি। কারণ আমি আমার মতো করে, কারণ আমার সাকসেস না এলে আমি ওনাদের ভিড়ে গিয়ে, যেরকম এই যে আমি যখন এই লাস্ট জানুয়ারিতে গিয়েছিলাম, এই উড়িষ্যার এক ভদ্রলোক এলআইসি, ও যেইভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আমার সঙ্গে ডিল করলো, সেটা আমার পক্ষে মঙ্গল। কারণ মঙ্গল এই জন্যই, ওই ভদ্রলোক নিজে জানে না নিজেকে কতটা অপমান করলো। এটা নেক্সট এই যে আগস্ট মাসে যখন যাব, তখন এই যে ভুলটা উনি করেছে আমার সঙ্গে, যে বিহেভটা করেছে, আরেক ভদ্রলোক মুম্বাইয়ের এজেন্ট, সেও আমার সঙ্গে ওই পার্টনারশিপ, আমরা ৩ জনে একটা করে পার্টনারশিপ হয়েছে। তখন উনিও যেভাবে নিজেকে জাহির করলো, ইন্স্যুরেন্স সম্বন্ধে অনেক কিছু জানে, অনেক কিছু করে। কিন্তু আমি বলি, দেখো ভাই, আমি অত কিছু জানি না। আমি একটা জিনিস জানি
ইন্স্যুরেন্সের 3টা জিনিস। একটা হলো ডেইলি কাস্টমার খোঁজা, একটা ক্লায়েন্ট, যার যত ক্লায়েন্ট আছে সে তত মানে সমৃদ্ধ ইন্স্যুরেন্স প্রফেশনাল। আমার কিছু ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্ট থাকার সূত্রে ক্লায়েন্টের বেসিসে আমি ওই ইন্স্যুরেন্সের যে তকমাগুলি পাওয়া যায় আমার কাছে সেই তকমাগুলি নেই, কিন্তু ক্লায়েন্ট বেসিসে আমার দৈনন্দিন জীবনটা ভালোভাবেই চলে যায়, আমার কোনো সমস্যা হয় না। আমি আপনাদের কাছে এখানে কম্পিটিশন করতে এসেছি না, আপনারা আপনাদের কম্পিটিশন, আপনাদের নলেজ শেয়ার করুন, আমি নেব, কিন্তু আমার দেওয়ার মতো কোনো নলেজ নেই। কারণ আপনারা আপনাদের যেটা হলো বহিঃপ্রকাশটাই আপনাদের কাছে বড়, আমার কাছে বহিঃপ্রকাশ বলে কিছু নেই। আমার কাছে ইনার মিনিংটাই হলো সব, যেটা আমাদের স্যার বলে সত্য প্রেম সেবা, 9 প্রিন্সিপাল, সত্য প্রেম সেবা শক্তি ভক্তি যুক্তি তন মন ধন। এটা আমি ইলেবোরেট করলাম না, এটা একটা বিরাট ইম্প্যাক্ট করে, মানে আমাদের যারা এই ডিজিটাল পরিবারের সদস্য তাদের কাছে এটা বিরাট মানে রাখে। কারণ উনি আমাদের যে স্যার, উনি এই প্রিন্সিপালটা ব্যাখ্যা না করে উনি ওনার কোনো বক্তব্যই আগে বাড়ান না, এটা একটা ভালো জিনিস। উনি একবার যাকে যে কমিটটা করে তাকে যতক্ষণ ওই অ্যাচিভমেন্টের জায়গায় না দিচ্ছে, উনি সব কিছু কাজ করার জন্য আজ পর্যন্ত আমি যেখানে ট্রেনিং মিটিং নিয়েছি প্রত্যেকেই কন্ট্রাকচুয়াল লেবার ক্লাসের মতো বিহেভ করেছে। এটা যদি যাদেরকে আমি যাদের সঙ্গে যুক্ত ছিলাম তাদের কাছে আমি ক্ষমা চেয়ে এই প্রশ্নটা করছি, দেখুন আপনারা যে আমার কাছে আমি যেইভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের সঙ্গে কাজ করেছি, কিন্তু এই ভদ্রলোক আমার সঙ্গে কন্ট্রাকচুয়াল বেসিসে না, ওয়ান টাইম উনি পয়সা নিয়ে নিয়েছে, এই আমার সর্বোচ্চ টাকা 50,000 নিয়ে নিয়েছে, 50,000-এর এগেনস্টে উনি আমাকে ওনার যত আপগ্রেড হচ্ছে সব নলেজ আমাকে দিচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম রাখছে ইমপ্রুভমেন্ট করার জন্য। কত তাড়াতাড়ি আমরাও 1 কোটি টাকা আর্ন করতে পারবো। উনি যেরকম এই 2.5-3 বছরে 12 কোটি টাকার বেশি আর্ন করে ফেলেছে। তো উনিও চায় আমরাও যাতে আর্ন করতে পারি, আর্ন করে উনি যেরকম আমাদের শেখাচ্ছে, আমাদেরও উনার মতো করে নলেজ শেয়ার করা, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক কিছু যেগুলো মানে এই ডিজিটাল ইয়েতে করা যায় সেগুলি শেখানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করছে। এরকম আমি তো অনেকের সঙ্গে কথা বলছি, কিন্তু এরকম পাইনি। এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এর সঙ্গে আরও কতগুলি আছে, কেউ যদি বই লিখতে চায়, বুক রাইটিং, যেরকম শ্বেতা সামতা ম্যাডাম আছে, উনি বই লিখতে সাহায্য করে। শ্রুতি চৌধুরী যে আছে, যে উনি পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিয়ে থাকে। তো তারপরে আরেকজন আছেন আপনার দিনাজ ম্যাম, উনি ফিজিক্যাল ফিটনেসের জন্য চেষ্টা করে। আরেকজন আছে রিদ্ধি দাওড়া, উনি হলো রিলেশন, উনি শুধু মেয়েদেরই রিলেশন ট্রেনিংয়ে, যে আমার মিসেস বা আমার মেয়ে, আমার বৌমা রিলেশনের জন্য ওরা আমাকে অফার দিয়ে রেখেছে, আমি তাদেরকে এই কোর্সটা করতে পারি। কিন্তু আমার ফ্যামিলিতে এটা হলো ভেরি ফ্র্যাঙ্ক টু সে, কারণ তারা আমি যে কথাগুলি বলছি বিশ্বাস করছে না এই কারণে, কারণ ওরা চায় সাকসেস, মানে টাকা পয়সা, বৈভব না পেলে আমি যে কথা বলছি তার বিলিভ সিস্টেম নেই। এটা ভেরি ফ্র্যাঙ্ক টু সে, কারণ বিলিভ তখনই হবে আমি যখন সাকসেস পাবো। সাকসেস মিন এখানে টাকা পয়সা বা আমার বহিঃপ্রকাশ, কিন্তু আমি বহিঃপ্রকাশটাকে বেশি পছন্দ করি না, আমি ইনার ডেভেলপমেন্টটাকেই বেশি পছন্দ করি। ভগবানের আশীর্বাদ, আমি যেরকম মিশনের থেকে দীক্ষিত, কারণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের দেবে আমি দীক্ষিত, কিন্তু এই দীক্ষার বহিঃপ্রকাশ নেই। এই গত ডিসেম্বরে আমি বাগবাজারে গিয়েছিলাম মায়ের বাড়িতে, মায়ের কাছে বসে 8 ঘন্টা যে আমি কি বললাম, মায়ের কাছে কি করলাম আমি নিজে জানি না। মা আমার যেমন কেন জানি মনে হলো আমি সত্যিকারে আমার নিজের মায়ের কাছে বসে, মায়ের কাছে যেরকম সকাল প্রতিনিয়ত আবদার করতাম, আমার অবচেতন মনে ওখান থেকে মায়ের কাছে কিছু আবদার গেল। মা আমাকে যেমন আশ্বাস দিল, তোর কোনো চিন্তা নেই, আমি আছি। সত্যি আমার এখনও চোখ বন্ধ করলে ওই
দৃশ্যটা মনে পড়ে যে আমি মায়ের কাছে বসে আমি বাগবাজার অনেকবার গিয়েছি, উদ্বোধন কার্যালয়ে গেছি, কিন্তু কোনোদিন মায়ের মন্দিরে বসে মায়ের কাছে এরকম প্রার্থনা করিনি। অবচেতন মনেই কি প্রার্থনা এসে গেলেও হয়েছে। তখন আমি মনের মধ্যে একটা বিরাট পেলাম, জোর পেলাম যে না, আমার পেছনে তো মা আছে। আমার প্রবলেমটা কি আছে? কিন্তু বহিঃপ্রকাশ নেই। আমি এই কথাটা আমার, হ্যাঁ, এটা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি যে হ্যাঁ, মায়ের সন্তান, মায়ের কাছে আছি, আমার কোনো সমস্যা নেই। যেরকম আমাদের এইখানে রহড়া মিশনে আমাদের একজন স্যার আছে। উনি ওই সাধু সন্তদের মানে উনি যেহেতু মিশনের সঙ্গে স্কুলের হেডমাস্টার ছিলেন, তার জন্য এখনও সাধু সন্তরা মিশনে যারা আছে কর্মকর্তা তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার। ওই মাঝে, মাঝে যখন অনুষ্ঠানে এইবার ঠাকুরের জন্মদিনে যাই হোক আমি যেতে পারি না যে কোনো কারণে। আমার মিসেস আমার শাশুড়ি গিয়েছিলেন। যাই, আমি আগে যেরকম যেতে পারতাম এখন সেরকম নিয়ম করে যেতে পারি না। আমার নিজের কাজকর্মের জন্য আমি যেতে পারি না। কিন্তু উনি আমাকে নিয়ে যায়। এবার যাই হোক যে কোনো কারণে উনি বলতে পারেননি যে ওনার ছেলে, বৌমা হয়তো গিয়েছে, তাদের সঙ্গে গিয়েছে। যাই হোক যেটা নিয়ে আমাকে উনি নিয়ে যায়। ওখানে আমি মহারাজদের সঙ্গে বসিয়ে ভোগ প্রসাদ পাই এবং ভোগ প্রসাদের একটা প্যাকেটও উনি আলাদা করে আমাকে দিয়ে দেয় বাড়িতে নিয়ে আসার জন্য। এইগুলি এলো এক্সট্রা পাওনা। এইগুলি তো আমি ওনাকে কোনোদিনই চিনতাম না। আমারই এক ছেলে বন্ধুর দিদি ওনার বাড়িতে আমাকে ইন্ট্রোডিউশন করে আমি ইন্ট্রোডাকশন করার পরে আমি ওকে এলআইসিতে এক্সট্রা ইনকাম করার জন্য এজেন্সি ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু সে লজ্জায় লোককে বলতে পারবে না, আমার পক্ষে সম্ভব না। মিশনে ক্যাম্প করলাম, না না কাকু আমি ওই ক্যাম্পে স্যার আমার অনেকেই পরিচিত আছে, আমি বসতে পারবো, আমার প্রেস্টিজ চলে যাবে। দেখুন প্রেস্টিজটা কী আছে? আমি তো কারোর কাছে কিছু চাইছি না, আমি তো তাকে দেওয়ার চেষ্টা করছি। আমি কি কিছু চেয়েছি যে প্রেস্টিজ চলে যাবে? আমার প্রেস্টিজ কি এত ঠুনকো নাকি? যাই হোক, পারেনি, রিলেশন এজেন্সিটা রাখতে পারেনি। ওর বাবা ওকে প্রচুর সাপোর্ট করে, যার জন্য তার প্রয়োজনটা কম। যেরকম আমার মাথার উপর বাবা মা ছিলেন, কিন্তু বাবা মার সেই ক্যাপাসিটি ছিল না, ইনকাম ক্যাপাসিটি ছিল না। ইনকাম দ্যাট মিনস উনি কোনো কিছু জব করতো না। আমাদের পৈতৃক যে সম্পত্তি ছিল, সম্পত্তিগুলি বিক্রি করে আমাদের যথাসাধ্য ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা আমার খুব কোনোদিনই আমার ডিমান্ডিং অ্যাটিটিউড কোনোদিনই ছিল না। সে ছোটোবেলার থেকেও নেই, এখনও নেই, তখনও নেই। কিন্তু আমার গিভিং অ্যাটিটিউডটা শুরুর থেকেই ছিল। আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমি দিতে ভালোবাসি, আমি কারোর কাছ থেকে নিতে ভালোবাসি না। ওটা আমার পক্ষে কী দিল না দিল ওটা কোনো ফ্যাক্টর না। আমি কাকে কী দিতে পারলাম এটাই হলো আমার কাছে বড় ফ্যাক্টর। যাই হোক, হয়তো আজকে যে বক্তব্যটা আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি, ইমোশনাল হওয়ার জন্য অনেক কিছুই অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে এই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকটা পরে বিচার করে। আজকে যখন বলতে ইচ্ছা করছে বলতে পারছি, এখনও কোনো ইন্টারাকশন আসেনি। আর মিনিট 10 বলবো, মিনিট 10 বলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। এইবার যেটা মানে মূল বিষয়, আজকে আপনারা যারা মানে ইন্স্যুরেন্স সংক্রান্ত বা নিজের ফ্যামিলিকে সিকিউর করার জন্য কীভাবে সিকিউর করেন, টাকায় কোনো দিনও সিকিউর না। আপনারা মেন্টাল মাইন্ড সেট আপ করুন যে আমি আমার ফ্যামিলিকে কীভাবে সেট আপ করবো। 50 lakhs to 1 crore কর্পাস উইদিন 10 ইয়ার্সের জন্য আমি ক্রিয়েট করতে পারবো, সেটা আপনি প্ল্যানিং নিন। আমি আপনাকে সেই কর্পাসটা ক্রিয়েট করতে সাহায্য করব, ইটস মাই গ্যারান্টি। এবার ইউ অলসো গ্যারান্টি টু মি যে আমি যেগুলি তথ্য চাই তথ্যগুলি দিয়ে, এটার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হলো আপনার ফিজিক্যাল ফিটনেস, সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আপনার আইটি রিটার্ন, থার্ড ক্রাইটেরিয়া হলো আপনার সব কিছু ডিসক্লোজ করবেন, আপনার কী আছে কি বাকি আছে। এটা ডিসক্লোজ করলে আমি সুন্দরভাবে আপনাদের এটা পরিবেশন করতে পারবো, তা না হলে আমার পক্ষে সম্ভব না। তেমনি এটা হলো আমার ক্লায়েন্ট বন্ধুদের উদ্দেশ্যে। আরেকটা আমার যারা এজেন্ট বন্ধু আছে বাইরে বসে আছেন, আমার কাজ নেই, কর্ম নেই, আমি কাস্টমার পাচ্ছি না, তারা
প্লিজ আমার সঙ্গে বসুন, দিনে আমাকে 2 ঘন্টা দেবেন, আপনাদের ক্লায়েন্টের কোনো অভাব হবে না। আপনারা এত ক্লায়েন্ট পাবেন, আপনাদের এই অ্যাসিস্ট করার জন্য মিনিমাম 10 থেকে 12টা অ্যাসিস্ট্যান্ট অবশ্যই লাগবে এই ক্লায়েন্টগুলিকে সার্ভিস দেওয়ার জন্য। সেই প্রসেসটাও আমি জানি। প্লিজ আপনারা নিজেদের জ্ঞানটাকে সীমিত না রেখে কিছু একটা দরজা খুলুন, যেখানে বাইরের থেকে কিছু হাওয়া, যেরকম জানালা খুলে বাইরে ঘরে একটা বিশুদ্ধ হাওয়া ঢুকতে পারে, সেই জন্য জানালাটা খুলতে হয়, দরজা জানালা খুলতে হয়। সেরকমই আপনার প্রফেশনের একটা দরজা বা জানালা, যেটা আপনার খুশি, খুলুন। খুলে মিনিমাম সপ্তাহে একদিন হলেও আমার সঙ্গে ইন্টারাক্ট করুন। আমি বলছি না রোজই করতে হবে, মিনিমাম সপ্তাহে একদিন ইন্টারাক্ট করুন। কি ফেলিওর, কি সাকসেসের ফর্মুলা আছে, সেটা আপনাদের তরফ থেকে যা আছে ফেলিওর বা সাকসেস, সেটা ডিসক্লোজ করুন। সেইটাকে রেকটিফাই করার দায়িত্বটা আমার। আমি আপনাকে 100% গ্যারান্টি না, 1000% গ্যারান্টি দিয়ে আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। বাট সেই রাস্তায় কিন্তু আমি চলতে পারি না। আমার মধ্যেও লেখনা আছে, তবে আগামী 2025-এ এই লেখনা দেখবেন না। আমি আশা করি এই 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 যে আজকে যে প্রজেক্টটা নিয়ে আমি কাজটা করছি, এই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়ে যায়, আপনারাই চাইবেন আমার সঙ্গে বসতে, আপনারাই চাইবেন। কারণ এতদিন আপনারা শুনে আসছেন, 2009 সাল থেকেই তো বলছি আমি কর্পোরেট। এইবার আমি কর্পোরেট, টিওটি সব কিছুই আমি হব। অতএব তখন আপনারা বিলিভ করবেন। কিন্তু তবুও তখন যখন বিলিভ করেন, তখন আমি সময় দিতে পারবো না। এখন আমি কিছুটা সময় আপনাদের জন্য বের করতে পারবো, কিন্তু যখন আমি টোটালি ইনভলভ হয়ে যাব, দেখুন আমি চাইলেও পারবো না। দেখুন আমাদের ব্রাঞ্চে যে বিজয় মণ্ডল আছে, বিজয় মণ্ডল কিন্তু বিজয় মণ্ডল এমনি আমি শুনেছি কোনো মিটিংয়ে, আমার সঙ্গে কেউ তো আসে না। এই সাকসেস ফর্মুলাটার জন্য কেউ আমার কাছে আসে না। আমি তো অলওয়েজ ফ্রি, বাট জানি না সে কতটা ফ্রি না। আমাদের মধ্যে অবস্ট্রাকশন না, ওর মধ্যে ওর বলার জন্য বলেছে, জানি না। কিন্তু আমি শুনেছি, যেরকম আমার রমেশ দামানি স্যারও আমাকে বলেছিল, আপনি একদিন আমার অফিসে আসুন, এক কাপ চা খান, বিজনেস নিয়ে কথা হবে না, এমনি কথা বলুন না, রিলেশন গ্রো করুন। দেখবেন আমিও একটা সময় যখন ইন্স্যুরেন্সের এজেন্সি করতাম, আমি কিছুই বুঝতাম না। আমি রোজ ওই বড় বাজারে কার্ড নিয়ে যেতাম, স্যার আমি ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়েছি, যদি আপনাদের কোনো সার্ভিস থাকে আমাকে দেবেন। এরকম আমি প্রায় 3 মাস পর্যন্ত লোককে শুধু কার্ড দিয়ে গেছি। একদিন হঠাৎ এক ভদ্রলোক বলছে, এই লড়কা শোনো। তখন তো আমি ইয়ং এজ। আমি গেলাম, গিয়ে কথা বলার পরে, तुम क्या रोज आता है जाता है ये कार्ड देके चला जाता है, क्या करता है? मैं इंश्योरेंस करता हूँ। इंश्योरेंस होता क्या है? खाने का चीज़ है ना লাগানে কা চিজ है? তখন বলে উনি তখন শুরু করলো কথা বলার পরে, উনি প্রথম ওনাকে কনভিন্স করলো, ওনার পরে ওনার একের পর এক রেফারেন্স পড়তে হলো। তো রমেশ দামানি, তারপরের থেকে সে রমেশ দামানি হইল। ব্রাঞ্চ ডেথ ক্লেম, উনি ক্লায়েন্টের বাড়িতে যাওয়ার আগে ডেথ ক্লেম সেটেল করে ডেথ ক্লেমের চেক নিয়ে যায়। ওনার এতটাই গার্ডস আছে যে আমি রমেশ দামানি বলছি, ওনার যে ক্লেম আছে, ধরুন 10 লাখ, 15 লাখ, 20 লাখ যাই আছে, এই চেকটা আপনি দিয়ে দিন। যদি কোনো ডিফিকাল্টি হয়, আমার পয়সা থেকে আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমি এখন আমার ক্লায়েন্টের বাড়িতে আমি খালি হাতে যেতে পারবো না, তার চেকটা নিয়ে যাব। তার যে চেকটা হবে আমি পরে ডকুমেন্ট দেবো। কারণ উনি এই কথাটা বলতে পারে কেন, উনি সেই পরিমাণ বিজনেস ইন্স্যুরেন্সকে দিয়ে রেখেছে। সত্যি তো, ওনার থেকে 10-15 লাখ টাকা রিকভার করার কোনো প্রবলেমই হবে না। সেটাই হলো মূল বক্তব্য। আজকে যদি আমি যে টার্গেটটা নিয়েছি, প্রজেক্টটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমি কমপ্লিট করে দিই, আমাদের ব্রাঞ্চে এক বিজয় মণ্ডল টিওটি, কেউ বলে হয়েছে, কেউ বলে হয়নি, আমি জানি না। আমাদের ব্রাঞ্চে 1100-র মতো এজেন্ট আছে, কিন্তু টিওটি কেউ নেই। এমডিআরটি আছে, গ্যালাক্সি ক্লাব মেম্বার আছে, করোড়পতি এজেন্ট আছে, বাট টিওটি নেই। আমার একটাই টার্গেট, কর্পোরেট মেম্বার এবং টিওটি, অন্য কোনো টার্গেট নেই।
একবার আমাকে আমাদের মার্কেটিং ম্যানেজার বলেছিল, আমার তো দুটো এজেন্সি আছে, তো সেই এজেন্সির জন্য আমি বোধহয় কোনো কারণে ফেল করেছিলাম, ওনার একটা পারমিশন নিতে গেছিলাম। তো বলছে, আপনি ক্লাব মেম্বার হননি কেন? আমি বলি, ক্লাব মেম্বার তো একটাই আমি জানি। কী ক্লাব মেম্বার জানেন? বলে, আমি কর্পোরেট ক্লাব মেম্বার হতে চাই, আর অন্য কোনো ক্লাব মেম্বার আমি বুঝিও না, কিছু না। তবে আপনি যখন বলছেন, আমি চেয়ারম্যান ক্লাব মানে সিএম ক্লাব মেম্বারটা হতে পারি। সিএম ক্লাব মেম্বারটা খুবই ইজি, আমি যে রাস্তায় চলছি এটা তো সিএম ইজিলি হয়ে যায়, কারণ 4 লাখ টাকা কমিশন আর্ন করলে, নূতন আর পুরনো মিলিয়ে 4 লাখ টাকা কমিশন আর্ন করলে সিএম এন্ট্রি পাওয়া যায়। এই এই কাজটা যদি পরপর 3 বছর করা যায়, সিএম কনফার্ম। কিন্তু আমি বলাটা সহজ, বাট করাটা খুব কঠিন। আমি সত্যি কথা বলতে কি এখনও কোনো ক্লাব মেম্বারে আসতে পারিনি। এটা বলতে দুঃখ নাই। আজকে ইন্স্যুরেন্স মার্কেটে কেউ যদি বলে, আপনি কোন ক্লাব মেম্বার, আপনি কী অ্যাচিভ করেন? আমি কিছুই অ্যাচিভ করিনি। আপনার অ্যাচিভমেন্ট দিয়ে, আমার অ্যাচিভমেন্ট দিয়ে আপনার কী লাভ? আপনি কি চাইছেন বলুন, ইন্স্যুরেন্স থেকে আমি সেটা সব দিতে পারি। কিন্তু অ্যাচিভমেন্ট থাকলেও আমি আমার আপনার সঙ্গে সম্পর্ক করাতে, আমার অ্যাচিভমেন্টেই যদি আমার সম্পর্ক করি, সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকবে না। অ্যাচিভমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। বহু অ্যাচিভমেন্ট আছে, কারণ দেখুন, আজকে আমি সুস্থ আছি, আমি কাজ করতে পারছি। একটা দিন তো অসুস্থ হয়ে পড়বো, তখন আমি কাজ করতে পারবো না, তখন আমার অ্যাচিভমেন্ট থাকবে না। দেখুন, আমি যেখানে চাকরি করতাম, 28 বছর চাকরি করার পরেও আমার কিন্তু এখনও নেক্সট 28 বছর, আজকে 2001 সালে বেরিয়ে এসছে, আজকে 24 সাল, 23 বছর ধরে তো আমি কাজ করছি। আমার তো কোনো মানে ফিজিক্যাল ডিজেবিলিটি হয়নি, বা ফিটনেসের অভাব হয়নি। আমি আছি, কিন্তু আমার চাকরিটা তো নেই। আর আমি থাকলেও আমি 60 ইয়ার্সে আমাকে রিটায়ার করতেই হতো। কিন্তু রিটায়ারমেন্টের পরেও আমি দিব্যি, আজকে নেক্সট এপ্রিল এলে আমার 70 ইয়ার্স ক্রস করে যাবে। 70-র পরে আমি 71-এ পা দেবো। আমার তো এবিলিটি আছে, কিন্তু সেই জবটা তো আমার নেই। সেই জন্য আমি ওই আমার অ্যাচিভমেন্টকে বিশ্বাস করি না, কারণ আমার পাস্ট অ্যাচিভমেন্ট আপনি কী করবেন? আপনি আপনার ফিউচার নিয়ে ভাবুন, আমি আপনার ফিউচারটা কীভাবে সিকিউর করতে হয় সেটা নিয়ে আমি ভাবি। আপনার কী কী সার্ভিস দরকার সেটা বলুন, আমি সেটা করতে রাজি আছি। কিন্তু আমার কোনো আইডেন্টিটি দিতে আমি রাজি নই। যদি আপনার আইডেন্টিটিতে আইডেন্টিফাই হতে হয়, আইডেন্টিফাই লোক আছে, তাদের সঙ্গে মিট করুন, তাদের নিয়ে কাজ করুন। আমি কোনো আমার আইডেন্টিটি বিক্রি করছি না। আইডেন্টিটি ফলো মি, আইডেন্টিটি ফলো মি। আইডেন্টিটি, আমি একটা মানুষ, আমি ইন্স্যুরেন্সের যাবতীয় ইন্স্যুরেন্স সেক্টরে ধরুন 1000-এর ওপর পলিসি আছে, এই পলিসির কম্বিনেশনটা আমি জানি, যেটা হলো মেইন রেসিপি দরকার। আপনি সেটা বলুন, আমি সেটা যদি দিতে না পারি, তখন বলবেন যে, তখন আমার আইডেন্টিটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। সত্যি সত্যি আমার আইডেন্টিটি যেটা আছে, আইডেন্টিটি তো আমার কাজে, আমি কি কাজটা করতে পারি, আমি যে কাজটা করি মন থেকে করি, যার জন্য আমার কাছে কোনো নেই, আমার কোনো বলতে দ্বিধা নেই। আমি জানি আমার কথাগুলি খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এত স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত না মার্কেটিং ম্যান হিসাবে, কিন্তু এটা আজকে মার্কেটের ট্রেন্ড। কারণ প্রত্যেকেরই কিছু পাওয়ার আসে, আমার কোনো পাওয়ার আসেনি, যার জন্য আমার কথাটা একটু হার্ড শোনাচ্ছে। কিন্তু আপনারা আমার সঙ্গে মেলামেশা করবেন, দেখবেন আমি হার্ড পিপুল নই, কারণ আমি ভীষণই লাইক মাইন্ডেড পিপুল। আমি এত ঠকে ঠকে আমার এখন কথাগুলি একটু হার্ডস হয়ে গেছে। তবে এই প্রজেক্টটা কমপ্লিট হলে তখন আর আমার মুখে আর হার্ডস কথা আসবে না, আশা করি। তখন আমিও ওই পোলাইট হয়ে যাব। তো সত্যি সত্যি আজকে 1 ঘন্টা পার করে দিলাম বকবক করে। আমার স্যার 1 ঘন্টা, 1.5 ঘন্টার ওপরে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বলতে পারে। আমার এটা একটা টার্গেট ছিল যে স্যারের মতো না হলেও কিছুটা তো চেষ্টা করতেই পারি। স্যারের বক্তব্যে অনেক যুক্তি আছে, অনেক সুন্দর আছে, অলংকার আছে, পয়েন্ট আছে। আমার হয়তো সব কিছু একসঙ্গে দিতে পারিনি, কিন্তু যেটুক পেরেছি আমার নিজের কারেকশনের জন্য, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এখানে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি বা আপনাদের যদি কোনো বেফাঁস কথা বলে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নিজ গুণে।
মার্জনা করে দেবেন। আমি ক্ষমাপ্রার্থী এই জন্য, কারণ দেখুন আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি। ইমোশনাল হওয়ার জন্য মানুষের অনেক কথাই বেরোয়। কারণ আরেকটা সময় মানে যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি ভালো কোনো সাজেশন থাকে এই বক্তব্যের মধ্যে, আপনাদের কোনো যদি প্রয়োজনে কাজে লাগে, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালো লাগলে আমার এই বক্তব্যটা অন্যের সঙ্গে শেয়ার করুন। আর ভুল ত্রুটিগুলি আমাকে একটু শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমার কাছে মানে ইন্স্যুরেন্সের তথ্যের ভাণ্ডার আছে। ইন্স্যুরেন্স যত সাবজেক্ট, যত লোক আছে মানে ইন্স্যুরেন্স সেক্টরে যারা সাকসেস হয়েছে তাদের প্রত্যেকেরই ক্লিপিং আমার কাছে আছে। কারণ আমি আজকে 2009 সাল থেকে জবের থেকে আইওই মুম্বাই, দীপক যোশী, মুকেশ যোশী, পারুর্জনের হাত ধরে এখানে জয়েন করেছিলাম। আমি বেশ কিছুদিন কন্টিনিউ করেছি, কিন্তু তাদের একটা জিনিসই আমার খারাপ লেগেছে, গিভ অ্যান্ড টেক পলিসি। যতটুকু দিচ্ছ ততটুকু পাচ্ছ, তোমার দেওয়া শেষ, পাওয়া শেষ। কিন্তু এইভাবে তো সম্ভব না। কারণ এই যে আজকে এই ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছি এই সন্দীপ স্যারের সঙ্গে জয়েন করার পরে, ডিজিটাল আজাদি হিন্দি এর মাধ্যমে লার্নিং অ্যান্ড আর্নিং প্রসেসটা ভীষণ ভালো লাগে। এবং আমার স্লোগানটাও তাই, লার্নিং অ্যান্ড আর্নিং বাই ডিজিটাল আজাদি। ধন্যবাদ, আজ এখানে শেষ করছি। এটা আগামীকাল সকালবেলায় সম্প্রচারিত হবে। নির্ধারিত সময়ে 7:35 আমার এটার টাইম। দেখা যাক, যদি ভালো লাগে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।